প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বিদ্যুৎ বিলের মিটার ভাড়া, সার্ভিস ও ডিমান্ড চার্জ বন্ধের প্রজ্ঞাপন জারি করেছেন। এই ভুয়া ভিডিওটিকে ঘিরে আবার 2.5 লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ওদিকে শতাধিক ফেসবুক পেজ থেকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীর মন্ত্রিত্ব পদ বাতিল হয়েছে। আবু তোহা আদনান নাকি নতুন শিক্ষামন্ত্রী, অথচ বাস্তবতা হচ্ছে শিক্ষামন্ত্রী হিসেবে এখনও দায়িত্বে আছেন ডক্টর এহসানুল হক মিলন। শুধু তাই না, নুরুল হক নূরের মন্ত্রিত্ব বাতিলের দাবিতেও ছড়ানো হচ্ছে গুজব। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছে। বিদ্যুৎ বিলের মিটার ভাড়া, সার্ভিস ও ডিমান্ড চার্জ বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিকে ঘিরে আবার 2.5 লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় একটি স্থির ছবি ব্যবহার করে এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি। ওদিকে ইসলামী আলোচক আবু তোহা আদনানকে শিক্ষামন্ত্রী দাবি করে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিভ্রান্তিকর এই দাবিটি দ্রুতই ছড়িয়ে পড়ে শত শত ফেসবুক প্রোফাইল থেকে। তবে অনুসন্ধানে দেখা যায় যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মেও এমন কোনো ফটোকার্ডের প্রমাণ নেই। বাস্তবে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন। গুজব এখানেই শেষ নয়। নুরুল হক নূরের মন্ত্রিত্ব বাতিলের দাবিতে একটি ভিডিও বিভ্রান্তি ছড়িয়েছে টিকটকে। তবে যাচাই করে দেখা যায় নূরের মন্ত্রিত্ব বাতিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিন্ন ঘটনার পুরনো ভিডিও ব্যবহার করে এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। মূলত তার মন্ত্রিত্ব বাতিল হয়নি, শুধু 2 মন্ত্রণালয় থেকে কমিয়ে একটিতে দায়িত্ব রাখা হয়েছে। গণমাধ্যম ও সরকারি সূত্রেও তাকে এখনও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে নানা রকম অপতথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। যাচ্ছি তার কাছে। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। এর আগেও আমি আপনাদের এই ফেক নিউজ স্ক্যানিং এই সিরিজে উপস্থিত ছিলাম, তখনও এই ধরনের অপতথ্যের ব্যাপারে আপনার সুচিন্তিত তথ্য অনুসন্ধানটার ব্যাপারে আমাদের মন্তব্য নেওয়া হয়েছিল। তা আজকেও যে বিষয়গুলো আপনি দেখালেন, যে কয়েকটি বিষয়, যে একটা বৈদ্যুতিক মিটারের ব্যাপারে তারেক মাননীয় প্রধানমন্ত্রীর যেটা বক্তব্য দেননি, সেটা ওইভাবে ফেক নিউজ আকারে প্রকাশিত হয়েছে ফটোকার্ড ব্যবহার করে। ডক্টর শামসুল আলম, আপনি ঠিকই বলেছেন। প্রথমেই যে জায়গাটিতে আমি আসতে চাই, আমরা যখন থেকে আমরা এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার যত ধরনের উন্নয়ন দেখছি, তার সব ধরনের প্রযুক্তির আমরা ব্যবহার দেখছি এই ধরনের অপতথ্য এবং গুজবগুলোর ক্ষেত্রে। জানতে চাই, বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং মেরুকরণের প্রেক্ষাপটে অপতথ্য এবং গুজব কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, কি বলবেন বিষয়টি নিয়ে? অবশ্যই আমরা গত নির্বাচনের সময় থেকেই আমরা দেখেছি একটা বিশেষ মহল, তারা হাজার হাজার ফেক আইডি ব্যবহার করে সে সময়ে নির্বাচন এবং এখন যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তাদের ব্যাপারে অসংখ্য ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েছিলেন তারা। আর একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছিল একটা বিশেষ দল আগামী দিনে দেশের ক্ষমতাসীন হচ্ছে। এই বিষয়গুলো এক ধরনের কিন্তু প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছিল। তো আমাদের দেশের জনগণ সচেতন থাকায় এগুলো ফাঁদে তারা পা দেয়নি। সেই জন্য তাদের সুচিন্তিত রায় কিন্তু তারা দিয়েছে যে দলটি দেশ চালাতে পারবে ভালোভাবে, সেটাই বর্তমান প্রধানমন্ত্রীর উপরই তারা আস্থা রেখেছে। তারাই যে সুযোগ সন্ধানী মহলটি এখনও কিন্তু তৎপর রয়েছে। এই ধরনের যে সরকার 1 মাস হলো কার্যক্রম শুরু করেছে
বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক তারা কাজ এগিয়ে নিচ্ছে, সেগুলোকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের মধ্যে সন্দেহ প্রকাশ করার জন্য তারা অপতৎপরতা অলরেডি শুরু করে দিয়েছে। তার তথ্য প্রমাণ আজকে আপনি 3টি বিষয় দিলেন, যে বিষয়গুলো এখানে আলোচনাই হয়নি সেগুলো নিয়ে তারা ফেক আইডি, অর্থাৎ এর প্রতিক্রিয়াটা কিন্তু সাধারণ জনগণের মধ্যে অনেকের সময় অনেকটা বিশ্বাস করে ফেলে অনেকটাই, কিন্তু কার্যক্ষেত্রে অনুসন্ধানে যখন বের হয়, আর এআই তথ্য প্রযুক্তিটা এমন একটা প্রযুক্তি, এটা যদি আমি ভালো অর্থে ভালো কাজে ব্যবহার করি সেটা কিন্তু ভালো, কিন্তু এদের যদি অপতথ্যগুলো বিভিন্নভাবে খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করলে এটাও কিন্তু ব্যবহার করা যায়। সেই কারণে দরকার এখন আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া। বর্তমান সরকার ক্ষমতায় আছে, তারা কিন্তু তথ্যের অধিকারের ব্যাপারে সোচ্চার, সেই হিসাবে তথ্যের অপব্যবহার যাতে না হয় সেই জন্য তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো কারা করছে, কারা এগুলো ছড়াচ্ছে, সেগুলো নিয়মিত মনিটরিং করে এ ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। কারণটা আমরা দেখছি আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়েও আমরা দেখছি যে সাইবার বুলিং বিভিন্নভাবে অপতথ্যগুলো ছড়িয়ে একজনের বিপক্ষে আরেকজন কথা বলে এগুলো কাজ করা হচ্ছে এবং সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। সে কারণেই 71 টিভি যে উদ্যোগটা নিয়েছে, এই যে প্রতি কয়েকদিন পরপরই অনুষ্ঠানগুলো হয়, সেগুলো সমস্ত বস্তুনিষ্ঠ যে মিডিয়াগুলো রয়েছে তারা যাতে এই ব্যাপারে জনগণকে সতর্ক করে, তাহলে কিন্তু এই অপতথ্যগুলো আর অতটা বারাকজাত করা সম্ভব যারা এটা চাচ্ছে। অর্থাৎ এর দ্বারা কিন্তু সামাজিক বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে, সরকার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হতে পারে। এ কারণে আমি একটু আগে বললাম যে এ ব্যাপারে কিন্তু সরকারি মহল থেকেও তৎপরতা বাড়ানো দরকার। ডক্টর শামসুল আলম, আপনি ঠিকই বলেছেন, চমৎকার কিছু দিক আসলে আপনি তুলে ধরেছেন। আপনার বেশ কিছু গবেষণাও রয়েছে এই বিষয়গুলো নিয়ে। আমি জানতে চাই, যখন রাজনৈতিক অস্থিরতা নিয়ে ইতিমধ্যে আমরা আপনার বেশ কিছু গবেষণা বা প্রকাশনা এই বিষয়গুলোতে রয়েছে, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের মনস্তাত্ত্বিক যে জায়গা, সেখানে এই ধরনের অপতথ্য বা গুজবগুলো যে ধরনের আসলে প্রভাব ফেলছে, এটি আসলে সেই জায়গা থেকে মানুষকে যদি আমরা সচেতন করতে চাই বা সরকারি যদি চায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? মনে হয় আমার পরামর্শ হচ্ছে যে প্রযুক্তি যে মন্ত্রণালয় রয়েছে তাদেরকে আরও সতর্ক থাকতে হবে, খোঁজ খবর নিতে হবে সব জায়গায়, এবং একটা কমিটি করে দিয়ে যাচাই বাছাই করে সংবাদপত্রগুলোর সঙ্গে বসতে হবে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর সঙ্গে কথা বলতে হবে তাদের সঙ্গে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে নিয়ে যদি আমরা এই কাজটি জনসচেতনতামূলক কাজগুলো বাড়াতে হবে, আরও বিভিন্ন পত্রিকা বিবৃতি দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, রেডিও টিভিতে আরও বেশি করে প্রচার করলে আমাদের বিশেষ করে তৃণমূলের জনগণ কিন্তু অনেক সময় এখন সবার হাতে হাতেই তো মোবাইল ফোন, তারা ফেসবুক দেখে, তারা কিন্তু অনেক সময় আমি গ্রামেগঞ্জে অনেক সময় আমি বিভিন্ন জায়গায় চলাচল করি, তখন দেখি সবাই কিন্তু ফেসবুকে অনেকটাই আসক্ত। যখন এই বিষয়গুলো আসে যেটা সত্য নয়, তারাও কিন্তু সেটা দেখে বলে এটা কি হলো, এটা কি হচ্ছে কি না, অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক মারা যায়নি, কিন্তু বলা হচ্ছে যে এতজন মারা গেছে, আসলে কিন্তু কিছু হয়নি। সেই বিষয়গুলো থেকে এটা সরকারি এবং বেসরকারি উদ্যোগের একটা সমন্বয় লাগবে, এবং যাতে এটা অবাধ স্বাধীনতার উপর হস্তক্ষেপ না হয় সেটাও নজরে রেখে অপব্যবহারটা যাতে বন্ধ করা যায়, সে কারণে গোয়েন্দা নেটওয়ার্কগুলো কিন্তু সক্রিয় করে তুলতে হবে। অর্থাৎ এটাকে অবহেলা করা যাবে না, এটাকে আরও সামাজিক স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা অত্যন্ত জরুরি। এবং সারা বিশ্বেই কিন্তু যেমন আমরা কি দেখছি, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানে কোনো রিয়েল খবর আমরা পাচ্ছি না, অনেক ফেক নিউজ কিন্তু আমাদের চলে আসছে। সে কারণে এই তথ্য সমৃদ্ধ নিউজগুলো পাওয়ার জন্যই সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সরকার এই সমন্বিত উদ্যোগটা এখন খুবই জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। ডক্টর শামসুল আলম, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করব, কিন্তু অপরপক্ষে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তারা পরিকল্পিত, সংঘবদ্ধ এবং খরচ করে, অনেকটা আমরা পোস্টগুলোতে দেখি নিয়মিত বুস্ট করে এই ধরনের অপতথ্য বা গুজবগুলোকে চেষ্টা করা হয় যত বেশি ছড়িয়ে দেওয়া যায়। এই ধরনের যারা কাজ করছে তাদের জন্য আসলে প্রতিরোধমূলকভাবে কী ধরনের শাস্তি বা কী ধরনের পদক্ষেপ আপনি নেওয়া যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, আপনি যে 3টা বিষয় আজকে উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, একটা হচ্ছে বিদ্যুৎ মিটারের ব্যাপার, একটা শিক্ষামন্ত্রীর ব্যাপারে যে বিষয়টা বললেন, অথচ সে শিক্ষামন্ত্রী কিন্তু সপদেই বহাল রয়েছে, আবার মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতের মিটারের ব্যাপারে কিন্তু কোনো কথা বলেননি। তো এই বিষয়গুলো
বর্তমান সরকার যে 1 মাস আগে যে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই যে কার্যক্রমগুলো শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ করা, খাল খনন কর্মসূচি, নিয়মিত অফিসে যাওয়া, অর্থাৎ এগুলো কিন্তু জনমানসে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে। এবং অলরেডি জনগণ কিন্তু বলা শুরু করেছে যে বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে জনগণের প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত হওয়া শুরু করেছেন, অর্থাৎ তিনি তৃণমূলের প্রধানমন্ত্রী হয়ে অলরেডি কিন্তু হয়ে পড়েছেন তিনি। তাকে কিন্তু সবাই তার এই কার্যক্রমগুলো সবাই এই কারণে অনেকটাই নির্বাচনের আগে যারা বিভিন্ন ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের অপতৎপর, তারাও কিন্তু এখন সংঘবদ্ধ আকারেই সরকারকে বিভিন্ন বিষয়ে বেকায়দায় ফেলানোর জন্যই তারা এই কাজগুলো সংঘবদ্ধ আকারেই করে যাচ্ছে। সে কারণেই যে মন্ত্রণালয়গুলো রয়েছে আমাদের, যে এটা দেখভাল করার প্রযুক্তি মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়গুলো যে গঠন করা হয়েছে, আমরা দেখি নতুন পুরাতনদের সমন্বয়ে কিন্তু মন্ত্রিসভা, এক ঝাঁক তরুণ মন্ত্রী এখানে রয়েছেন অত্যন্ত দক্ষ। বিশেষ করে আমরা দেখি যে যারা এই প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে পারদর্শী, তারা উপদেষ্টা হিসেবে আছেন, তাদেরকে কাউকে দায়িত্ব দিয়ে যদি এইগুলো কারা করছে সে ব্যাপারটা যদি বের করা যায় গোয়েন্দা সংস্থাগুলোতে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু হেলাফেলা করা যাবে না। এই এআই প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক বিচ্ছিন্ন কিন্তু বিভিন্নখানে হওয়া সম্ভব। নির্বাচনের প্রাক্কালেও আমরা দেখেছি যে বিভিন্ন যে জনমত জরিপগুলো করেছে তারা বিভিন্নভাবে, সেটার কিন্তু জনগণের সঙ্গে মতামতের কোনো মিল ছিল না। 2-1টা জনমত কিন্তু প্রমাণিত হয়েছে, তারা যেগুলো কাজ করেছে, যে কারা কত আসন পাবে সেগুলোর কথা কিন্তু সে সময় বলেছিল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে অপতথ্য। এই অপতথ্যগুলোর একটাই এখন কারণ, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, এগুলো কিভাবে তারা বিশেষ কয়েকজনকে দায়িত্ব দিয়ে এবং এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে এবং তাদের বিরুদ্ধে এই দেশের প্রচলিত আইনে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, এবং এগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে সরকারকে, এবং এভাবে সচেতন সরকারকেই করে তুলতে হবে, এবং এটাকে একেবারে ইগনোর করা যাবে না। তাহলে কি আমরা বলতে পারি ডক্টর শামসুল আলম, এখনকার সময়ে এই ধরনের যারা অপতথ্য বা গুজব ছড়াচ্ছে তাদেরকে আসলে কোনো একটি তাদেরকে আসলে শাস্তির আওতায় এনে একটি দৃষ্টান্ত স্থাপন করার আসলে এখনই সময় হয়ে উঠেছে? এখনই সময় হয়ে উঠছে, এখনই এটা দরকার। এখন করলে এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা তখন রুটটা বের করতে পারলে আমরা এটাকে দেশ থেকে দূর করতে পারবো। এই ফেক আইডি দিয়ে আর কোনো অপতথ্য তারা চালু করতে তারা ভয় পাবে তখন। অর্থাৎ এটা তো অবাধ হয়ে গেছে। অবাধ স্বাধীনতার নামে স্বাধীনতা মানে কিন্তু সব বিষয় না যে আমি দেশের যে জনগণের স্বার্থ বিরোধী কাজ করব, সেটা নয়। কিন্তু দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করব, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবো, এটা নয়। আমাদের দায়িত্ব থাকতে হবে, অধিকার এবং কর্তব্যের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে আমাদের নাগরিক হিসেবে। সে কারণে যে ইচ্ছা তাই যাচ্ছে তাই করলাম, এটা কিন্তু গ্রহণীয় নয়, এটা বর্জনীয় হতে হবে। এবং এই ব্যাপারটায় এখন জনগণ আশা করে আছে যে নতুন যে সরকার শপথ নিয়েছে তারা অত্যন্ত দক্ষভাবে, বিশেষ করে আমরা দেখি যে শিক্ষা মন্ত্রণালয়ে যিনি আছেন তিনি অতীতেও ভালো কাজ করেছিলেন, কিন্তু সেই বিষয়ে তাকে যার কথা এখানে বলা হচ্ছে ওনাকে কিন্তু জনগণ চেনেই না। এটা কিন্তু এক ধরনের হাস্যপ্রদ একটা বিষয়। এটা জনগণ মনেও করে নেই যে এহসান আলম মিলন যে একটা দক্ষ মন্ত্রী আছেন, আগেও অতীতে ছিলেন, এখনো কাজ করে যাচ্ছেন, তিনি তাকে কিভাবে সরকার কবে প্রজ্ঞাপন হলো। কাজে এই বিভ্রান্তিগুলো যাতে না হয়, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি এই ব্যাপারে সচেতন আছেন। তিনি বিষয়গুলো নিয়ে অচিরেই একটা পদক্ষেপ গ্রহণ করবেন। এটা দেশ ও জনগণের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। একদম শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাই, অপতথ্য রোধে যদি কঠোর আইন হয়, সেটি অনেক সময় স্বাধীন মত প্রকাশে যে জায়গাটা সেটাকে অনেকটাই বাধাগ্রস্ত করতে পারে বলে অনেকেই বলছেন। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করেন এই ভারসাম্যটা আসলে কিভাবে রক্ষা করা যায়, কি পরামর্শ দেবেন? অবশ্যই ভারসাম্য রক্ষা করা যাবে। সেক্ষেত্রে আমাদের যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে, তারপর সংবাদপত্রগুলো রয়েছে, তাদের সঙ্গে এবং সংবাদপত্রের সঙ্গে যারা জড়িত তাদের সম্মিলিতভাবে তাদের সঙ্গে একটা কমিটি করে কিভাবে এগুলো দূর করা যায়, সরকারের এজেন্সিগুলো থাকবে, অর্থাৎ সঠিক মত প্রকাশ যেটা থাকে সেটা যাতে চালু থাকে, এটার উপর কোনো যদি হস্তক্ষেপ না করে
এই যে মিথ্যা যে অপতথ্যগুলো চালাচ্ছে, কারা করছে, যে এটা গোয়েন্দা সংস্থাগুলো চেষ্টা করলে কিন্তু বের করতে পারে। এটা কিন্তু খুব দুরূহ নয়, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু অনেক শক্তিশালী, তারা চাইলে এগুলো সেই কিন্তু ধরনের বের আসলে করতে পারে। ব্যবস্থা এখনই নেওয়ার প্রয়োজন হয়েছে। ডক্টর শামসুল আলম, ধন্যবাদ। আচ্ছা, আপনি সময়টুকু দিলেন, বেশ কিছু পরামর্শ, বেশ কিছু তথ্য, বেশ কিছু মতামত আজ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য, এবং একই সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের অতিথি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটার একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।